হ্যাকিং খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দের সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত, কারণ এর তাৎপর্য এবং গুরুত্ব দুটোই অপরিসীম। একজন মানুষের জীবন ধ্বংস করার ক্ষমতা হ্যাকারদের তো আছেই, তার সঙ্গে সঙ্গে গোটা একটা জাতির অপরিসীম ক্ষতি সাধন করা বা একটা দেশের সরকারকেও টলিয়ে দেওয়া সম্ভব শুধুমাত্র একটা হ্যাকিংয়ের মাধ্যমে। যেমন গত বছর ভারতীয় বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার উপরে হওয়া সাইবার অ্যাটাকের ঘটনাটি একটা এক্সাম্পল হিসাবে ধরতে পারেন, যেখানে একটা অজানা হ্যাকারের দল প্রায় ৪৫ লক্ষ মানুষের ইম্পর্টেন্ট ডেটা চুরি করে পাবলিকলি এক্সপোজ করে দেয়, যার মধ্যে তাদের পাসপোর্ট এবং ক্রেডিট কার্ডের সম্পূর্ণ তথ্য ছিল। In fact, Air India customer data includes credit cards, passports, phone numbers that have allegedly been leaked, a massive cyber attack on its data processor. অথবা আরও একটি উদাহরণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনাটিও ধরতে পারেন। প্রথমে স্প্যাম মেল পাঠিয়ে সার্ভারের নিয়ন্ত্রণ নেয় এই হ্যাকাররা, তারপরে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করে নেয় সে, যার মধ্যে বেশিরভাগ টাকার কোনো খোঁজ মেলেনি আজও। এখন যদি আপনি হলিউডের বিভিন্ন সিনেমা দেখে মনে করেন যে ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হওয়ার পরে কেউ একজন দিনরাত কম্পিউটারের সামনে বসে এইসব করে ফেলছে, তাহলে আপনাকে একটু বোকাই বলা চলে। যদিও ইন্ডিপেন্ডেন্ট হ্যাকারের সংখ্যা পৃথিবীতে কম নয়, কিন্তু দুনিয়া জুড়ে হ্যাকিংকে যারা শিল্পে পরিণত করেছে, যারা হ্যাকার হিসেবে দিনের পর দিন ত্রাসের রাজত্ব করে চলেছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হয়ে উঠেছে মূর্তিমান আতঙ্কের নাম, তাদের বেশিরভাগেরই পেছনে আছে সুপরিকল্পিত রাষ্ট্রীয় মদত। আর পৃথিবীতে যে দেশগুলো হ্যাকারদের পেছনে সরকারিভাবে সবথেকে বেশি বিনিয়োগ করে, তাদের মধ্যে সবার ওপরে রয়েছে রাশিয়া। তাই রাশিয়ান হ্যাকারদের নিয়ে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে খোদ আমেরিকার প্রেসিডেন্টকেও। ২০১৬ সালে ভোটে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনে হারিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে। প্রচারণা চলাকালে সেক্স টেপ, ইসলাম বিদ্বেষ ইত্যাদি বিষয় নিয়ে যখন টানা সমালোচনার মুখে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ট্রাম্পের প্রচারণার শিবির, তখন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিন্টনের ইমেল কেলেঙ্কারি নতুন করে মাথাচাড়া দেয়, আর এর ফলেই সাধারণ মানুষের মধ্যে ট্রাম্পের পপুলারিটি খুবই দ্রুততার সঙ্গে বাড়তে থাকে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারি কাজে ব্যক্তিগত ইমেল ব্যবহার করেছিলেন হিলারি, আর এমন ৩০,০০০ মেল ফাঁস করে দিয়েছিল একটা হ্যাকার টিম। মজার ব্যাপার হচ্ছে, মেলগুলো ফাঁস হওয়ার কয়েক মাস আগে ট্রাম্প রাশিয়াকে আহ্বান জানিয়েছিলেন তারা যেন হিলারির মেল হ্যাক করেন। হিলারির দল ডেমোক্রেটিক পার্টি অভিযোগ করেছিল রাশিয়ার সরকার নাকি হিলারির মেল হ্যাক করেছেন। রাশিয়া যদিও সেই অভিযোগ স্বীকার করেনি, তবে দিন শেষে হিলারির হারের পেছনের কারণ খুঁজতে গেলে সেই মেল স্ক্যান্ডালকেই ওপরের দিকে রাখা হয় এখনো পর্যন্ত। ২০২১ সালে জুন মাসে সুইজারল্যান্ডের জেনেভায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একটা বৈঠক হয়েছিল। আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায়। ডেমোক্রেটদের সঙ্গে তো অবস্থা আরও খারাপ। তবুও দূরত্বের দেয়াল ভেঙে বাইডেন পুতিনকে কিছু প্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন দুই দেশের সম্পর্ক খারাপ হলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিষ্ঠানগুলোর যেন সহিংসতা বাইরে রাখা হয়। অর্থাৎ রাশিয়া এবং আমেরিকা যদি যুদ্ধে কখনো জড়িয়েও পড়ে, তাহলে যেন এক দেশের হ্যাকাররা অন্য দেশের রিজার্ভ ব্যাংক, শেয়ার বাজার, ট্রাফিক এবং হেলথ সিস্টেমের ওপরে আঘাত না করে। আর এমন কিছু হলে আমেরিকাও চুপ থাকবে না বলে সেদিন হুমকি দিয়েছিল বাইডেন। পুতিন অবশ্য বাইডেনের সেই অনুরোধ রাখেননি এবং তার ধমকিকেও পাত্তা দেয়নি। কিন্তু গোটা আলোচনার একটা বিষয় পরিষ্কার, যে আমেরিকাও রাশিয়ান হ্যাকারদের তাণ্ডবে উদ্বিগ্ন। বাইডেন এবং পুতিনের সেই বৈঠকের এক মাস পরে আমেরিকান সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক হয়। এই সাপ্লাই চেইন হ্যাকিংটা ছিল মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপরে বড় ধরনের সাইবার আক্রমণের শুরুমাত্র। র্যানসামওয়্যারটি একটি আইটি কোম্পানি কেসিয়া এবং তার ক্লায়েন্টদের আক্রমণ করতে ব্যবহার করা হয়েছিল। প্রাথমিকভাবে আমরা জানতে পারি শত শত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডেটা নয়ছয় করা হয়েছিল এই আক্রমণে। হ্যাকারদের এই আক্রমণগুলির কৌশল দিক থেকে আলাদা থাকলেও একটা গুরুত্বপূর্ণ মিল ছিল এদের প্রত্যেকের মধ্যে। যখন প্রতিটি আক্রমণের উৎস খুঁজতে যাওয়া হয়, তখন সেটা গিয়ে ঠেকে রাশিয়ায়। রাশিয়ার সাইবার ক্রাইম সিন্ডিকেট ইভিল এই হামলার দায়ও স্বীকার করে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্য পুনরুদ্ধার করতে হ্যাকাররা $7 কোটি দাবি করেছিল। গত বছর মে মাসে আমেরিকার অন্যতম বড় একটি জ্বালানি সরবরাহ কোম্পানিতে সাইবার হামলা করা হয় রাশিয়ান হ্যাকারদের দ্বারা। দেশটির পূর্বাঞ্চলে সরবরাহকারী মোট জ্বালানি তেলের ৪৫ ভাগই এই প্রতিষ্ঠানের পাইপলাইনের ওপর নির্ভরশীল। তথ্য চুরি ঠেকাতে আমেরিকা তখন পূর্ব উপকূলে যাওয়া জ্বালানির ৪৫% সরবরাহকারী ৫,৫০০ মাইল দীর্ঘ লাইন বন্ধ রেখেছিল। কলোনিয়াল পাইপলাইনের কর্পোরেট কম্পিউটার নেটওয়ার্কে র্যানসমওয়্যার অ্যাটাক করে হ্যাকাররা। বিপুল পরিমাণে তথ্য হাতিয়ে নেওয়ার পরে মুক্তিপণ না দেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিজেদের কাছেই গোপন করে রাখে তারা। এই কারণে গোটা সিস্টেম শাটডাউন করে রাখা হয়েছিল দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ। ডার্কসাইড নামের একদল রাশিয়ান হ্যাকার এই হ্যাকিংয়ের কাজটা করেছিল। বিবিসির গবেষণায় এই হ্যাকার দলটি সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছিল তখন। এদের একটি ওয়েবসাইট আছে যেটির নাগাল সাধারণ লোকজন পাবেন না। ডার্ক ওয়েবে থাকা এই সাইট একেবারে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আদলে চালাচ্ছে ডার্কসাইড।
কোনো প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালানোর সঙ্গে সঙ্গেই তাদের ওয়েবসাইটে নোটিশ ঝুলিয়ে দেয় এই ডার্ক সাইট। পাশাপাশি আক্রান্ত প্রতিষ্ঠানের লোকজনের কাছে একটা ইনফরমেশন প্যাক তারা পাঠিয়ে দেয়। ওই প্যাকে একটি তালিকা থাকে যেখান থেকে জানা সম্ভব যে কোন কোন ধরনের ফাইল চুরি করে এনক্রিপ্ট করা হয়েছে, সেগুলো কোন কোন সাইটে হোস্ট করা হয়েছে এবং মুক্তিপণ না দিলে সেগুলো ফাঁস করে দেওয়া হবে। ডার্ক সাইট একেবারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতন কাজ করে। এরা ডেটা চুরি করে এবং এনক্রিপ্ট করার জন্য নিজেরাই নিজেদের সফটওয়্যার তৈরি করেছে। এদের সঙ্গে কেউ যোগ দিতে চাইলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। প্রশিক্ষণের সময় দরকারি টুল কিট দেওয়া হয় যার মধ্যে থাকে হ্যাকিংয়ের জন্য দরকারি সফটওয়্যার, হ্যাকিংয়ের শিকারকে পাঠানো ইমেলের একটা নমুনা এবং হ্যাকিং আক্রমণের নিয়মকানুন। আর সেখানে শর্ত থাকে যে সকল হ্যাকিংয়ের পরে অর্জিত মুক্তিপণের একটা অংশ ডার্ক সাইটকে দিতে হবে। গত বছর জুলাই মাসে বিশ্বের সবথেকে বড় মাংস প্রক্রিয়াজাত কোম্পানি জেবিএস এর কম্পিউটার নেটওয়ার্কের উপরে সাইবার হামলা চালিয়েছিল একদল হ্যাকার। ধারণা করা হয় রাশিয়া থেকেই সেই হামলা চালানো হয়েছিল। বিশ্বজুড়ে 1.5 লাখের বেশি কর্মী জেবিএস এ কাজ করে। আধুনিক মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোতে আইটি সিস্টেম একটি অপরিহার্য অংশ। সাইবার হামলার কারণে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের জেবিএস কোম্পানিকে সাময়িকভাবে শাটডাউন করে দেওয়া হয়। এর ফলে মাংসের সরবরাহে ঘাটতি হয় এবং মাংসের দাম বৃদ্ধি পেতে শুরু করে। বিষয়টা নিয়ে হোয়াইট হাউস থেকে সরাসরি যখন রাশিয়ার সঙ্গে আলোচনা করা হয় তার ঠিক পরপরই হ্যাকাররা হ্যাক করা সেই ওয়েবসাইটটা ফেরত দিয়ে দেয়। এছাড়াও গত বছরের মে মাসে আরও একটি রাশিয়ান হ্যাকিং সংস্থা নেবলিয়াম মার্কিন কিছু সরকারি সংস্থা এবং গভর্নমেন্ট এজেন্সিগুলোকে লক্ষ্য করে সাইবার হামলা চালায়। আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত প্রতিষ্ঠানগুলোর অন্তত 1/4 ডেটা, তার সাথে এমনকি নোবেলিয়াম হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর একটি ইমেল অ্যাকাউন্টেও ঢুকতে সক্ষম হয় এবং সেখান থেকে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের ওপরে তারা ফিশিং আক্রমণ শুরু করে। ইরানের সাথে আমেরিকার শত্রুতার ইতিহাস কে না জানে। সেই ইরানের হ্যাকারদের সাথে চুক্তি করে তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন আমেরিকান প্রতিষ্ঠানে হামলা চালাতেন রাশিয়ান হ্যাকাররা। ইরানিদের সিস্টেমগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করার পরে সেগুলো ব্যবহার করেই হ্যাক করত এই হ্যাকাররা। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা GCHQর তথ্য মতে এই হ্যাকাররা 18 মাসে 35টি দেশীয় প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছিল। এর মধ্যে 20টি হামলা তাদের সফলও হয়েছে। আর এই 20টি হামলার মধ্যে আমেরিকা এবং ব্রিটেন সহ আরও বেশ কয়েকটি বড় বড় দেশের কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল সেই রিপোর্টে। রাশিয়ান হ্যাকাররা কেন আমেরিকা এবং অন্যান্য দেশগুলির কাছে আতঙ্কের নাম সেটা তো না হয় বোঝাই গেল। এবারে আসা যাক রাশিয়ার সরকার কিভাবে এই হ্যাকারদের রাষ্ট্রীয় মদত দেয় সেই গল্পে। রাশিয়ার 33 বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার আলেকজান্ডার বিহারিয়া ঘটনা দিয়ে শুরু করা যাক। বিহারিয়া মনে করতেন সাইবার হামলা থেকে মানুষকে রক্ষা করাই ছিল তার প্রধান কাজ। তবে তার এই ধারণার পরিবর্তন হয় তখন যখন সরকার তাকে এর উল্টো কাজ অর্থাৎ সাইবার হামলা চালানোর অনুরোধ করে। 2016 সালে সামরিক বাহিনীতে হঠাৎ করে তাকে যোগ দিতে বলা হয়। বিহারিয়া এই প্রস্তাবে রাজি হননি, আর এই কারণে যে তাকে বিপদে পড়তে হবে সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। যে কারণে রাশিয়া ছেড়ে তিনি রাতারাতি পালিয়ে যান ফিনল্যান্ডে, আর সেখানে গিয়েই রাজনৈতিক আশ্রয় নেন এবং বর্তমানে তিনি সেখানেই বসবাস করছেন। রাশিয়ার হ্যাকার নিয়োগ প্রক্রিয়া নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধি অ্যান্ড্রিউ একরেমার একটি আর্টিকেল লিখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন রাশিয়ার সেনাবাহিনীতে জেনারেলরা যুদ্ধকে একটা নতুন ডেফিনেশন দিয়েছেন এবং সেই নতুন ডেফিনেশন অনুযায়ী যুদ্ধ মানে গোলা বারুদের প্রতিযোগিতার থেকে আরও অনেক বেশি কিছু তারা ইনক্লুড করেছেন। এই স্বার্থে তারা সাইবার যুদ্ধকে একটা কেন্দ্রীয় নীতিতে অন্তর্ভুক্ত করেছেন। আগামী দিনগুলিতে তেল নিয়ে যুদ্ধ হবে না, সীমারেখা নিয়েও যুদ্ধ হওয়ার সুযোগ খুবই কম, কিন্তু যুদ্ধের কারণ হবে তথ্য। যার কাছে যত বেশি ইনফরমেশন সে তত বেশি ক্ষমতাবান, আর সেই তথ্যের ভান্ডার সমৃদ্ধ করতে দরকার প্রশিক্ষিত হ্যাকারদের একটা আর্মি, আর সেই কাজটাই করছে রাশিয়া। আমেরিকা জানে রাশিয়ান হ্যাকারদেরকে সিরিয়াসলি না নিলে কোনো উপায় নেই। যেভাবে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাধ্যতামূলকভাবে সশস্ত্র বাহিনীতে কাজ করতে হয়, তাদের মধ্যে যারা বেস্ট জব করতে যান তাদেরকে সাধারণত সায়েন্স স্কোয়াডে মনোনীত করা হয়। একদম লো লেভেল থেকে হ্যাকিংয়ের প্রতিভাকে ছেঁকে তুলে এনে রাশিয়া তাদের সেনাবাহিনীতে একটা হ্যাকিং ইউনিট গড়ে তুলেছে। সেনাবাহিনীর বাইরেও সরকারের ছত্রছায়ায় প্রভাবশালী অনেক হ্যাকিং টিম তৈরি করা হয়েছে, যারা কিনা যে কোনো দেশের এয়ার রাডার সিস্টেম থেকে রোড ট্রাফিক এমনকি গ্যাস এবং তেল পরিবহনকেও অকেজো করে দিতে পারে। রাশিয়ার পারমাণবিক বোমা ঠেকানোর উপায় হয়তো পেন্টাগনের জানা আছে, কিন্তু রাশিয়ান হ্যাকারদের তাণ্ডবের কাছে আমেরিকা, ব্রিটেন সহ অন্যান্য অনেক শক্তিশালী দেশগুলি এখনও পর্যন্ত অসহায়। অন্তত সাম্প্রতিক ঘটনাগুলো সেই বাস্তবতাকেই তুলে ধরেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ভয়েস অফ বেঙ্গল।